একটা সময় ছিল যখন সম্মান আর আত্মত্যাগ ছিল একজন যোদ্ধার সবচেয়ে বড় পরিচয়। যখন তলোয়ারের এক কোপেই নির্ধারিত হতো ভাগ্য, আর জীবন ছিল মৃত্যুর এক নিঃশব্দ প্রতীক্ষা। আজ আমরা জানব এক মার্কিন সৈনিকের গল্প, যে নিজের দেশ থেকে হাজার মাইল দূরে এসে নিজেকে খুঁজে পায় এক সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির মাঝে। সে শেখে জীবনের মানে, সম্মানের মূল্য আর আত্মত্যাগের সত্যিকারের অর্থ। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব 2003 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি সিনেমা, দ্য লাস্ট সামুরাই। ছবির শুরুতেই আমরা দেখতে পাই 1876 সালে এক সামুরাই যোদ্ধা একটি শস্য ক্ষেতের মাঝে গভীর ধ্যানে বসে আছে। সামুরাই ছিলেন জাপানের মধ্যযুগীয় প্রাচীন যোদ্ধা, যারা জাপানকে সকল ধরনের শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করতেন। তারা এতটাই সৎ এবং দেশপ্রেমিক ছিলেন যে জাপানের জন্য তারা সবকিছু করতে প্রস্তুত ছিলেন। তাদের যুদ্ধ করার টেকনিক ছিল অসাধারণ। তারা মূলত তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন। জাপানের বর্তমান সম্রাট মেইজি এবং সেনাবাহিনী থেকে সামুরাই যোদ্ধাদের বাদ দিয়ে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন। অন্যদিকে আমেরিকাতে বুস্টন আর্মস কোম্পানি তাদের অস্ত্র বিক্রির জন্য ইন্দো আমেরিকার যুদ্ধের নায়ক নাথানকে দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। তখন ইউরোপ ও আমেরিকায় মানুষ তলোয়ার বাদ দিয়ে বন্দুকের দিকে ঝুঁকছিল, আর সেই প্রচারণার দায়িত্বটাই পালন করছিল নাথান। প্রচারণার শেষে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন পিছন থেকে জেবুলুন তাকে ডাক দেয় এবং বলে, তোমার জন্য একটি ভালো অফার আছে, তুমি চাইলে করতে পারো। নাথান সেই অফার সম্পর্কে জানতে চাইলে জেবুলিন বলে, আমার সঙ্গে আসো, সেখানে গিয়ে সবকিছু জানতে পারবো। নাথান জেবুলিনের সঙ্গে গিয়ে দেখতে পায় সেখানে তার পুরনো বস কর্নেল ব্যাগলিও উপস্থিত, যার অধীনে সে ইন্দো আমেরিকান যুদ্ধে লড়ছিল। কিন্তু কর্নেল ব্যাগলি মোটেও ভালো মানুষ নয়। সে এতটাই নিষ্ঠুর ও নির্মম যে তার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, আর এই কারণেই নাথান তাকে মনে মনে ভীষণ ঘৃণা করত। সেই ঘরে আরও একজন জাপানি উপস্থিত ছিল। এরপর জেবুলিন নাথানকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, ওর নাম আমুরা। সে জাপানের রাজার প্রতিনিধি হিসেবে এখানে এসছে। তারা চায় জাপানের সেনাবাহিনীতে আমেরিকার তৈরি আধুনিক অস্ত্রগুলো ব্যবহার করা হোক। এর জন্য তাদের সেনাদের বিশেষ প্রশিক্ষণ দরকার, আর সেই প্রশিক্ষণের দায়িত্বটাই আমরা তোমাকে দিতে চাই। কিন্তু নাথান সরাসরি জানিয়ে দেয় সে কিছুদিন হলো যুদ্ধ থেকে ফিরেছে এবং যুদ্ধের ভয়াবহতা সে খুব কাছ থেকে দেখেছে। এখন সে আর কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়াতে চায় না। সে শুধু একটু শান্তি ও বিশ্রাম চায়। তখন জেবুলিন তাকে বলে, তোমার থাকা খাওয়া সব কিছুই ফ্রি থাকবে, আর এর বিনিময়ে প্রতি মাসে তোমাকে $5000 করে দেওয়া হবে। প্রস্তাবটা শুনে নাথানের চোখে একটু দ্বিধা দেখা গেলেও শেষমেশ লোভনীয় অফারটার জন্য সে রাজি হয়ে যায়। নাথান আর এক মুহূর্ত দেরি না করে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। জাপানে পৌঁছালে তাকে সাইমন গ্রাহাম নামের একজন ব্রিটিশ ব্যক্তি রিসিভ করে, যিনি মূলত নাথানের দেখাশোনা করবে। এরপর সাইমন নাথানকে জাপানের সম্রাটের কাছে নিয়ে যায়। সম্রাটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নাথান জাপানি সৈনিকদের কাছে যায় এবং সেখানে তার পরিচয় হয় জাপানি জেনারেল হাসাগাওয়ার সঙ্গে। হাসাগাওয়া তাকে পুরো সেনাবাহিনী ঘুরিয়ে দেখাতে থাকে। তখন নাথান তাকে সামুরাই সম্পর্কে জানতে চাইলে হাসাগাও বলে, সামুরাই তাদের প্রাচীন অস্ত্র ব্যবহার করে, এতদিন ধরে জাপানকে রক্ষা করে আসছিল। কিন্তু আমাদের সম্রাট এখন চাচ্ছেন আধুনিক অস্ত্র ব্যবহার করে জাপানের সেনাবাহিনীকে একটি শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত করতে। তাই তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমাকে ডাকা হয়েছে। নাথান সামুরাই জাতির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে হাসাগাও তাকে বেশ কিছু বই দেয় এবং সেগুলো পড়তে বলে। পরের দিন যখন নাথান সৈনিকদের ট্রেনিং শুরু করে, তখন আমুরা ও কর্নেল বাগালি আসে এবং তারা নাথানকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব সৈনিকদের প্রস্তুত করো। আমরা খবর পেয়েছি সামুরাই আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুত নিচ্ছে। তাদের আক্রমণ করার আগেই আমাদের তাদেরকে আক্রমণ করতে হবে। নাথান বলে, আমি মাত্রই সৈনিকদের ট্রেনিং শুরু করেছি, এখন তাদের পক্ষে অস্ত্র চালানো সম্ভব নয়। অস্ত্র চালাতে হলে তাদের আরও কিছুদিনের প্রশিক্ষণ দিতে হবে। কর্নেল ব্যাগলি জানায়, তাদের হাতে আর বেশি সময় নেই, যেভাবেই হোক তোমাকে সৈনিকদের রেডি করতে হবে। নাথান চিন্তায় পড়ে যায়, কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কর্নেল ব্যাগলির সম্পর্কে ভালোভাবে জানে যে কতটা যুদ্ধবাজ এবং যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হতে পারে। পরের দিন সকালে নাথান জাপানি সৈনিকদের নিয়ে বিশাল মাঠে সামুরাই সৈন্যদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই সামুরাই সৈন্যরা তাদের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই জাপানি সৈন্যরা বন্দুক তাক করে রাখে। নাথান বারবার তাদের সাবধান করে বলে যেন ভুল করেও তারা সামুরাইদের দিকে গুলি না ছোড়ে। কিন্তু জাপানি সৈন্যরা এতটাই আনাড়ি ছিল যে বন্দুক তাক করতে গিয়েই ভুল করে গুলি ছুঁড়ে ফেলে। এতে সামুরাই সৈন্যরা ভীষণ রেগে যায়, পাল্টা আক্রমণ শুরু করে। আক্রমণ এতটাই ভয়ঙ্কর হয়ে যায়
যে জাপানি সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে, একে একে সবাইকে মেরে ফেলে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে নাথান চাইলেও আর কিছু করতে পারে না। পরে দুই দলের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে সামুরাইরা একে একে সব জাপানি সৈন্যদের হত্যা করে। সেই ভয়ানক যুদ্ধে জেবিলুনও মারা যায়। তখন নাথান একাই সামুরাইদের বিরুদ্ধে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে সে সামুরাই নেতা কাতসুমোতোর ভাইকেও হত্যা করে। তবে এরপর সে আর সামুরাই সৈন্যদের সঙ্গে পেরে উঠতে পারে না। ঠিক তখনই কাতসুমোতোর নির্দেশে সামুরাই সৈন্যরা নাথানকে ঘিরে ফেলে। জীবিত অবস্থায় তাকে ধরে নিয়ে যায়। এই যুদ্ধে নাথানও অনেক আহত হয়েছিল। তাকে তাকা নামের একজন মহিলা সেবা যত্ন করছিলেন। এটা দেখে অন্যান্য সামুরাই সৈন্যরা খুব রেগে যায়। তারা বলতে থাকে, আমাদের এতগুলো সামুরাই সৈন্যকে মেরেছে আর আমরা উল্টো তার সেবা করছি কেন? আমাদের উচিত তাকেও মেরে ফেলা। তখন সামুরাই নেতা কাতসুমোতো তাদের বলেন, আমরা তাকে জীবিত রেখেছি শুধুমাত্র এই কারণে যে আমরা তার কাছ থেকে আমাদের শত্রুদের সম্পর্কে সব ধরনের তথ্য জানতে পারব। আর এই শত্রুকে হত্যা করার চেয়ে শত্রুকে দিয়ে শত্রুকে ঘায়েল করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরপর আর কেউ কাতসুমোতোর কথায় প্রতিবাদ করে না। সবাই তার কথা মেনে নেয়। পরের দিন যখন নাথানের ঘুম ভাঙে, সে দেখতে পায় সামুরাইরা কিভাবে যুদ্ধ করে এবং কিভাবে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সবকিছু দেখে সে অবাক হয়। এরপর সে সামুরাই নেতা কাতসুমোতোর সাথে দেখা করার জন্য একটি মন্দিরে যায়। সেখানে গিয়ে দেখে কাতসুমোতো একাকী মনোযোগে ধ্যান করছে। নাথান গিয়ে সরাসরি জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? আমাকে এখানে বন্দি করে রেখেছ কেন? কাতসুমোতো বলে, কই, আমরা তো তোমাকে বন্দি করে রাখিনি, বরং তুমি গতকাল যেই সৈনিককে হত্যা করেছ তার স্ত্রী তাকা তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলেছে। আর তোমাকে কেন এখানে রাখা হয়েছে তার উত্তর তুমি কয়েকদিন পরেই জানতে পারবে। নাথান অবাক হয়। যে নারীর স্বামীকে সে হত্যা করেছে সেই নারী আজ তাকে সেবা করে সুস্থ করে তুলেছে। এই কথা ভাবতে ভাবতে সে অবাক হয়ে যায়। অন্যদিকে নাথানের সাথে কেউ ভালোভাবে মিশতে চাইত না। সবাই তাকে শত্রু মনে করত। কেবল কাতসুমোতোর ছেলে কিম এবং তাকা তার সাথে ভালো ব্যবহার করত। পরের দিন সে যখন ঘুরে ঘুরে সামুরাইদের বসতি দেখছিল, তখন সে কিছু বাচ্চাকে কাঠের তলোয়ার দিয়ে অনুশীলন করতে দেখে। সে বাচ্চাদের দেখে নিজেও তাদের সাথে কাঠের তলোয়ার নিয়ে অনুশীলন করতে শুরু করে। তখন দূর থেকে তাকে উজারিও নামের একজন সামুরাই সৈনিক দেখে ফেলে। সে নাথানকে উদ্দেশ্য করে বলে, সাহস থাকলে আমার সঙ্গে লড়ো, বাচ্চাদের সঙ্গে লড়ে তো কোনো মজা নেই। এই কথাটা নাথানের এগোতে লাগে। এরপর সে আসে উজারিওর সঙ্গে লড়াই করতে, কিন্তু কিছুতেই তার সঙ্গে পেরে উঠতে পারে না। উজারিও প্রথমবার তাকে ঘায়েল করে ফেলে, তবুও নাথান হার মানে না। সে বারবার উঠে দাঁড়ায় এবং লড়াই চালিয়ে যেতে থাকে। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। নাথান আবার সামুরাই নেতা কাতসুমোতোর কাছে যায়। গিয়ে তাকে আবারও জিজ্ঞাসা করে, আমি কবে এখান থেকে বের হব? তুমি আমাকে এভাবে আর কতদিন বন্দি করে রাখবে? তখন কাতসুমোতো তাকে জানায়, তোমাকে আর এখানে বেশি দিন থাকতে হবে না। বসন্ত এলেই পথের বরফগুলো গলতে শুরু করবে আর তখনই তুমি এখান থেকে যেতে পারবে। এরপর নাথান সামুরাইদের আচার আচরণ সংস্কৃতি সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সে জানতে পারে সামুরাই শব্দের অর্থ সেবা করা। সামুরাইদের কেউ কষ্ট দিলেও তারা তাদের অতিথিকে কোনো ধরনের অসম্মান হতে দেয় না। তারা অতিথিকে যে কোনো মূল্যে ভালো রাখে। এরপর নাথান নিজেও সামুরাইদের মতো পোশাক পরে তাদের যুদ্ধের কঠিন প্রশিক্ষণ শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই সে সামুরাইদের অনেক প্রশিক্ষণ নিজের মধ্যে আয়ত্ত করে নেয়। সে তাকার সঙ্গে তাদের পরিবারের একজন হয়ে হাসি খুশিতে সময় কাটাতে থাকে। এদিকে তাকাও ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। একদিন সকালে তাকা সামুরাই নেতা কাতসুমোতোর কাছে মন্দিরে দেখা করতে যায় এবং বলে সে আর এভাবে তার স্বামীর হত্যাকারীকে সেবা করতে পারবে না। যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বিদায় করে দিতে হবে, কারণ তাকা ধীরে ধীরে নাথানকে ভালোবেসে ফেলেছে। সে চায় না এই অনুভূতিটা আরও গভীর হোক। তাই নাথান যত তাড়াতাড়ি চলে যাবে তার জন্য ততই ভালো। তাকা সেখান থেকে চলে যাওয়ার পর নাথান কাতসুমোতোর সঙ্গে দেখা করতে আসে। সে কাতসুমোতোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে, তাকা খুবই ভালো মেয়ে। সে এই কয়েকদিন আমাকে সেবা যত্ন করে পুরোপুরি সুস্থ করে তুলেছে। আমি সব কিছুর জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই। তাদের সঙ্গে কাটানো এই সময়গুলো আমি কোনোদিনই ভুলব না। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে নাথান ধীরে ধীরে সামুরাইদের সাথে মিশে যেতে থাকে। একসময় সে যেন তাদেরই একজন হয়ে ওঠে। এরপর সে তাকার কাছে গিয়ে তার স্বামীকে হত্যার জন্য দুঃখ প্রকাশ করে। তাকা তখন বলে, তুমি তো ইচ্ছাকৃত আমার স্বামীকে মারোনি। ওটা যুদ্ধ ছিল, আর যুদ্ধের মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। এদিকে নাথানের ট্রেনিং আরও ভালোভাবে চলতে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো সে উজারিওকে 1-1 ফাইটে হারিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়।
একজন সাধারণ মানুষ মাত্র কয়েকদিনের প্রশিক্ষণে কিভাবে একজন অভিজ্ঞ সামুরাইকে হারিয়ে দিতে পারে। এরপর বেশ কিছুদিন পর সামুরাই গ্রামে বসন্ত উৎসব শুরু হয়। সে উৎসবে রাতে সবাই অনেক আনন্দ করে এবং ধুমধাম করে বসন্তকে বরণ করে নেয়। কিন্তু সেই উৎসবে ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ করে একদল নিনজা এসে তাদের উপর আক্রমণ চালায়। তখন সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। নিনজারা যখন প্রায় সামুরাই নেতা কাতসুমোতোকে মেরে ফেলতে চেয়েছিল, তখন নাথান এসে তাকে রক্ষা করে। সেখানে এক তুমুল সংঘর্ষ হয় এবং সেই লড়াইয়ে তারা একে একে সব নিনজাদের মেরে ফেলে। পরের দিন সকালে নাথান কাতসুমোতোকে নিনজাদের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন কাতসুমোতো বলে, ওদেরকে হয়তো আমুরা পাঠিয়েছিল, আর আমি তোমাকে কথা দিয়েছিলাম বসন্ত এলেই তোমাকে মুক্ত করে দেব। আজ থেকে তুমি মুক্ত। তুমি চাইলে এখনই তোমার দেশে ফিরে যেতে পারো। এখন আমাদেরকে সম্রাট ডাকছে, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এরপর নাথান তাকার সঙ্গে দেখা করে এবং তার কাছ থেকে শেষবারের মতো বিদায় নেয়। এতদিনে তাকা নাথানের প্রতি ভালো লাগা শুরু করেছিল, কিন্তু প্রকৃতির নিয়মে নাথানের তো চলে যেতেই হতো। তাই তাকা মন শক্ত করে তাকে বিদায় জানায়। এর পরের দৃশ্যে দেখা যায় কাতসুমোতো সম্রাটের সঙ্গে দেখা করছে। সম্রাট তাকে বলেন, তুমি কি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে যাচ্ছ? তখন কাতসুমোতো উত্তর দেন, আমার পূর্বপুরুষরা যুগের পর যুগ ধরে এই রাজপরিবার এবং জাপানের সেবা করে আসছে। আমরা কখনোই জাপানের রাজপরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করব না। আমাদের সংগ্রাম রাজপরিবারের বিরুদ্ধে নয়, বরং আমরা চাই না ইউরোপিয়ান সংস্কৃতি এসে আমাদের ঐতিহ্য আরও মূল্যবোধকে ধ্বংস করে দিক। আমাদের লড়াই জাপানের আত্মা এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য। এদিকে বহুদিন পরে ফিরে এসে নাথান দেখতে পায় জাপানের সেনাবাহিনী পুরোপুরি বদলে গেছে। তারা এখন যুদ্ধের জন্য কামান আর আধুনিক অস্ত্র ব্যবহার করছে। নাথানকে দেখা মাত্রই কর্নেল ব্যাগলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তো ভেবেছিলাম এই বর্বর সামুরাই হয়তো তোমাকে মেরে ফেলেছে। যাক, তুমি বেঁচে আছো, এটা দেখে ভালো লাগলো। এরপর ব্যাগলি নাথানকে নিয়ে যায় আমুরার কাছে। আমুরা তাকে জিজ্ঞাসা করে, তুমি তো এতদিন সামুরাইদের সঙ্গে ছিলে, এখন তাদের সব গোপন তথ্য আমাদের বলে দাও, যেন আমরা খুব সহজেই তাদের পরাজিত করতে পারি। তখন নাথান ধীরভাবে জবাব দেয়, আমাদের চুক্তি ছিল আমি সৈনিকদের ট্রেনিং দেব, যুদ্ধ করব না, আর আমি কিছুতেই সামুরাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। এই কথা বলে নাথান সেখান থেকে চলে যায়। আমুরা এরপর তার কয়েকজন বিশ্বস্ত লোককে নির্দেশ দেয়, নাথানকে নজরে রাখ, সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সবকিছুর খবর রাখতে বলে। আর সে যদি আবার সেই সামুরাই গ্রামে ফিরে যায়, তাহলে যেন তাকে মেরে ফেলা হয়। আর এদিকে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। আমুরা সম্রাটকে দিয়ে এমন একটি আইন পাশ করায়, যাতে বলা হয় যেখানেই সামুরাই দেখা যাবে সেখানেই জাপানি সৈন্যরা তাদের দমন করবে। এরপর থেকে জাপানি সৈন্যরা সামুরাইদের প্রতি দুর্ব্যবহার করতে শুরু করে। তারা যেখানে সামুরাইদের পায় অপমান করে তাড়িয়ে দেয়। একদিন তারা কাতসুমোতো ছেলে কিমকে অপমান করে এবং তার মাথার চুল কেটে দেয়। চুল কেটে দেওয়াটা শুধু কিম নয়, পুরো সামুরাই জাতির জন্য অপমান ছিল। নাথান যখন তাকে রক্ষা করতে গিয়ে এগিয়ে আসে, তখন সৈন্যরা তাকেও মারধর করে তাড়িয়ে দেয়। এই ঘটনার মাধ্যমে আমুরা স্পষ্টভাবে সামুরাইদের মর্যাদায় আঘাত করে। পরের দিন আমুরা সম্রাটকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে অস্ত্র চুক্তির আয়োজন করে। সেই অনুষ্ঠানে কাতসুমোতো উপস্থিত হন। আমুরা কাতসুমোতোকে দেখে তাকে তার তলোয়ার ফেলে দিতে বলে। তখন কাতসুমোতো বলেন, এই তলোয়ার আমার বংশ পরম্পরার জাপানের সেবা করে এসছে, আমি একে ফেলে দিতে পারি না। যদি সম্রাট নিজে বলেন তাহলে আমি এটি জমা দেব। সম্রাট তার এই উত্তরে খুব রেগে যান এবং সঙ্গে সঙ্গেই কাতসুমোতোকে বন্দী করার নির্দেশ দেন আর শাস্তিস্বরূপ পরদিন তাকে ফাঁসিতে ঝোলানোর হুকুম দেন। একদিকে নাথান জানত না যে কাতসুমোতোকে রাজদ্রোহের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে। সে তখন আবারও সামুরাই গ্রামে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যখন জানতে পারে যে কাতসুমোতোকে গ্রেপ্তার করা হয়েছে, তখন সে যে কোনো মূল্যে তাকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এই কাজে তার সাইমন গ্রাহামের সাহায্যের প্রয়োজন ছিল। সে যখন সাইমনের কাছে যাচ্ছিল, তখন আমুরা পাঠানো সেই লোকেরা যাদের দায়িত্ব ছিল নাথানের ওপর নজর রাখা, হঠাৎ করে তার ওপর আক্রমণ চালায়। কিন্তু নাথান একে একে তাদের সবাইকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। এরপর সে সাইমনকে নিয়ে সোজা চলে যায় সেই জেলে যেখানে কাতসুমোতোকে বন্দি করে রাখা হয়েছে। নাথানকে দেখে কাতসুমোতো খুব খুশি হয়। তিনি বলেন, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমেরিকায় ফিরে গেছো। তখন নাথান জানায়, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। এরপর তারা যখন জেল থেকে বের হয়, তখন তারা উজারিও এবং কিমকে দেখতে পায়। তারা নিজেরাও কাতসুমোতোকে উদ্ধার করার জন্য এসেছিল। নাথান যখন কাতসুমোতোকে নিয়ে বাইরে বের হচ্ছিল, ঠিক তখনই জাপানি সৈন্যরা তাদের দেখে ফেলে এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে এক গুলি এসে কিমের বুকে লাগে। সে আর চলতে পারে না। কাতসুমোতো ছেলেকে রেখে যেতে চায় না,
কিন্তু কিম তাকে অনুরোধ করে বলে, আমার জীবন দিয়ে হলেও যদি সামুরাই জাতিকে রক্ষা করা যায় তাহলেই আমার শান্তি। তোমার চেয়ে সামুরাইদের বেশি প্রয়োজন তোমার। তুমি আমাকে রেখে চলে যাও আর তুমি ফিরে গিয়ে সামুরাইদের রক্ষা করো। অনিচ্ছা থাকা সত্ত্বেও কাতসুমোতোকে ছেলেটিকে মৃত্যুর মুখে রেখে যেতে হয়। এরপর নাথান, কাতসুমোতো এবং উজারিও ঘোড়ায় চড়ে তাদের গ্রামে ফিরে যায়। গ্রামে ফিরে নাথান তাকার সঙ্গে দেখা করে এবং সব ঘটনা খুলে বলে। এখন তারা আগের চেয়ে আরও বড় বিপদের মুখোমুখি, কারণ তারা নিশ্চিত এই ঘটনার পর জাপানি সৈন্যরা আর বসে থাকবে না। তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তাই তারা আগের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। কাতসুমোতো জানায়, আমাদের মোট 500 জন সামুরাই সৈন্য আছে। অন্যদিকে জাপানি সৈন্যদের সংখ্যা প্রায় 50,000। এই শুনে সবার মন ভেঙে পড়ে। তখন নাথান বলে, আজ থেকে প্রায় 10,000 বছর আগে মাত্র 5,000 গ্রিক সৈন্য প্রায় 5 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছিল। আমাদের সংখ্যায় নয়, বুদ্ধিতে জিততে হবে। এরপর পুরো সামুরাই গ্রাম যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। তাকার নিজ হাতে তার প্রয়াত স্বামীর বর্ম নাথানকে পরিয়ে দেয় এবং তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে। এরপর পুরো সামুরাই বাহিনী যুদ্ধের জন্য এক বিশাল খোলা মাঠে হাজির হয়, যেখানে আগেই তাদের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল আধুনিক অস্ত্রে সজ্জিত জাপানি সৈন্যরা। শুরু হয় এক ভয়াবহ অসম যুদ্ধ। একদিকে আধুনিক কামান, রাইফেল, অন্যদিকে তলোয়ার, বর্ম আর বুক ভরা সাহস। এই যুদ্ধে একে একে প্রায় সব সামুরাই সৈন্য প্রাণ হারায়। বেঁচে থাকে মাত্র গোনা কয়েকজন। তবুও তারা হাল ছাড়ে না। যতক্ষণ প্রাণ আছে তারা লড়াই চালিয়ে যেতে থাকে। অবশেষে একটি গুলি এসে কাতসুমোতোর বুক ঝাঁঝরা করে দেয়। তিনি কষ্ট নিয়ে নাথানকে বলেন, আমাকে আমার তলোয়ার দাও। আমি কাপুরুষের মতো শত্রুদের হাতে মরতে চাই না, নিজ হাতে নিজেকে শেষ করতে চায়। নাথান বুঝে যায় কাতসুমোতোর একজন বীরের মৃত্যু চায়। সে তার হাতের তলোয়ার তুলে দেয়। কাতসুমোতো সেই তলোয়ার নিজের বুকে ঢুকিয়ে দেন। একজন বীর যোদ্ধার মতো নিজের জীবনের অবসান ঘটান। এই দৃশ্য দেখে জাপানি সৈন্যরা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা যাদের সঙ্গে যুদ্ধ করছিল তারা আসলে তাদেরই রক্ত ভাই। জাপানের জন্য যারা জীবন দিতেও দ্বিধা করত না, সামুরাইদের আত্মত্যাগ দেখে তারা আর যুদ্ধ করে না। সবাই অস্ত্র ফেলে দেয় এবং মাথা নত করে সামুরাইদের প্রতি সম্মান প্রদর্শন করে। এরপর দেখা যায় নাথান জাপানের সম্রাট মেইজির কাছে হাজির হয় এবং সমস্ত ঘটনার বিবরণ খুলে বলে। এই সময় আমুরার সম্রাটকে বলে, নাথান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাকে যেন ফাঁসি দেওয়া হয়। কিন্তু নাথান বলে, সামুরাইরা কখনোই জাপানের রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেনি। তাদের সংগ্রাম ছিল কেবল ইউরোপীয় সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে। তারা চেয়েছিল জাপান তার ঐতিহ্য ধরে রাখুক। নাথান সম্রাটকে কাতসুমোতোর আত্মত্যাগের কথাও জানায়। তখন সম্রাট মেইজি তার ভুল বুঝতে পারেন। তিনি আমেরিকানদের সঙ্গে করা অস্ত্র চুক্তি বাতিল করে দেন এবং আমুরার সম্পত্তি বাজেয়াপ্ত করে সামুরাইদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর নাথান আর আমেরিকায় ফিরে যায় না। সে সামুরাইদের গ্রামে ফিরে গিয়ে তাকার সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। আর এভাবেই শেষ হয় চলচ্চিত্র দ্য লাস্ট সামুরাই, একটি সাহস, আত্মত্যাগ ও সম্মানের অসাধারণ কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।